ডিফিউশন পড়তে গিয়ে আমরা একটু বুঝে ফেলেছি বাই দিস টাইম যে এটা মাস ডিফিউশন এবং হিট ডিফিউশনের সাথে চমৎকার একটা অ্যানালজি আছে। সেই অ্যানালজিগুলো আমরা একটু যদি দেখি, তো এখানে ওই যে ড্রাইভিং ফোর্স, যেমন হিটের ড্রাইভিং ফোর্সটা ছিল টেম্পারেচার ডিফারেন্স ফর হিট কন্ডাকশন। আবার মাসের ক্ষেত্রে সেটা হচ্ছে আইদার তোমার মাস ফ্র্যাকশন অথবা তোমার মোল ফ্র্যাকশন। এই দুটো প্রপার্টির যদি তোমার মানে গ্রেডিয়েন্ট থাকে তাহলে মাস ফ্লো হবে, আর টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকলে হিট ফ্লো হবে। এখানে আরো কিছু প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট ছিল, যেমন কন্ডাক্টিভিটির ক্ষেত্রে মানে হিট ট্রান্সফারের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ছিল, হিট কন্ডাকশনের ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার ডিফিউশন কোএফিশিয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট থিং, মানে ঠিক আছে। আর হিট ফ্লাক্স হচ্ছে পার ইউনিট এরিয়াতে কতটুকু হিট ফ্লো করছে, সেটার অ্যানালজি ইন মাস ট্রান্সফার হচ্ছে তোমার মাস ফ্লাক্স অথবা মোলার মাস ফ্লাক্স হিসেবে আমরা ধরে থাকি আর কি। আরেকটা ডিফিউশন টার্ম আছে ডিফিউজিভিটি, হ্যাঁ, সেটা হচ্ছে আলফা দিয়ে আমরা বলেছিলাম, এবং এটা হচ্ছে একটা প্রোপাগেশন ভেলোসিটি, হিটটা কিভাবে প্রোপাগেট করবে একটা পার্টিকুলার এরিয়া কভার করবে কেমন করে, এটাকে অনেক ক্ষেত্রে এরিয়া ভেলোসিটিও বলা হয়। সিমিলারলি তোমার ডিফিউশন কোএফিশিয়েন্টটা ছিল এরকম যে কেমন করে আমরা এটা বিবেচনায় নিই। আর এল ইজ দা তোমার একটা স্টেশনারি মিডিয়াম যার থিকনেস হচ্ছে এল। তো এই প্যারামিটারগুলো দরকার হয় টু আন্ডারস্ট্যান্ড তোমার কন্ডাকশন এবং মাস ট্রান্সফার at the same time, মানে সেম টাইম or differently, no problem. তো এটা হচ্ছে অ্যানালজি। এটা একটু আবার মনে করানোর জন্য এই স্লাইডটা আমি দিলাম তোমাকে, just to review what we have done before. আজকে তার সাথে আরো কিছু জিনিসগুলো যোগ করব, যেমন ধরো যেমন একটা মিডিয়াম, হ্যাঁ, একটা স্পেসিস যখন একটা মিডিয়ামের ভিতর দিয়ে তোমার ফ্লো করে মানে ট্রান্সফার করে, সেই ক্ষেত্রে হিট কন্ডাকশন শুনতে পাচ্ছ? কারো কোনো কনসার্ন আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে, ফাইন। তো এইখানেও হিট ট্রান্সফারের ক্ষেত্রে যেরকম আমরা হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স আমরা ইভালুয়েট করতাম, ঠিক মাস ট্রান্সফারের ক্ষেত্রেও তোমার মাস ডিফিউশন রেজিস্ট্যান্স নামে একটা টার্মিনোলজি আছে, সেটাও আমাদেরকে বের করতে হয়, এবং বের করার টেকনিকটা আমরা শিখি এবং ভেরি সিম্পল টু ফলো। একদম টোটালি হিট ট্রান্সফার যেহেতু আমরা বুঝেছি, হিট কন্ডাকশন যেহেতু বুঝেছি, এটাও ভেরি ইজি টু ফলো। কেমন করে দেখো, আমরা যদি ওয়ান ডাইমেনশনাল স্টেডি কন্ডিশনস একটা মিডিয়ামের কনসিডার করি, তার এই যে এ হচ্ছে তোমার একটা স্পেসিসটা যখন ওই মিডিয়ামের ভিতর দিয়ে ফ্লো করছে বিকজ অফ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেহেতু মাস প্লাস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যেহেতু আছে, তো সেটার মাস ফ্লাক্সটা থ্রু যখন ফ্লো করবে সেটা কনস্ট্যান্ট। এটা হলো মাস কনজারভেশন প্রিন্সিপল, ঠিক আছে। এই জায়গাটা আমরা অন্যদিকে যদি তোমার স্পেসিসটার মুভ না করে, তাহলে থ্রু দিস মিডিয়াম তোমার শুধুমাত্র একটাই রাস্তা আছে, সেটা ইনিশিয়ালি যতটুকু ছিল ফাইনালি ঠিক সেটাই থাকবে। তারপরে ধরো ওই যে ফিক্স ল অফ ডিফিউশনের জন্য আমরা পড়েছিলাম যে তোমার মাস ফ্লাক্স ইজ ইন ফ্যাক্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সমান, এর প্রপোর্শনাল, সেটা আমরা দেখেছি। এবং সেটাকে এই দুটো জিনিসটাকে এটাকে যদি আমরা একটু ইন্টিগ্রেট করার চেষ্টা করি, এই পরের ইয়াটাতে ইন্টিগ্রেশন করলে তাহলে দেখলাম যে মাস ফ্লাক্সটা থ্রু দ্য ওয়াল ক্যান বি রিটেন ইন দিস ওয়ে। এই যে দেখো DAB টাইমস এরিয়া, তারপরে তোমার মাস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা আমরা এইভাবে লিখতে পারি। এটাকে আবার যদি তোমার মোলার ফ্লাক্স হিসেবে দেখা হয়, সেটাই সেভাবে করা যায়। তো এইভাবেও তোমার জিনিসটাকে লেখা যেতে পারে যদি আরেকটু চেঞ্জ করে আর কি। হ্যাঁ, তো এইখানে নিচের দিকের যে এই টার্ম যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। হ্যাঁ, উপরটা হচ্ছে তোমার ওই যে স্পেসিসটার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, সেইটার চেঞ্জের কারণে এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্ট। তো সেটার ডিফারেন্স ডিভাইডেড বাই দ্য রেজিস্ট্যান্স ইজ দ্য ফ্লো, একদম ফান্ডামেন্টাল ডেফিনেশন, যেটা আমরা হিট ট্রান্সফারের ক্ষেত্রে দেখেছি, ইলেকট্রিসিটি ফ্লো এর ক্ষেত্রে দেখেছি। এক্স্যাক্টলি সিমিলার প্যাটার্ন এই ইকুয়েশনটা এখানে ডিরাইভ করা হয়েছে,
এবং এখানে তোমার L by this term is the তোমার ডিফিউশন রেজিস্ট্যান্স। তাহলে একটা প্লেন ওয়ালের ক্ষেত্রে ডিফিউশন রেজিস্ট্যান্সটা আমরা এইভাবে বের করতে পারি এবং ইউজ করতে পারি ইফ নেসেসারি। তো এই জিনিসটা আরেকটু খেয়াল করো, আমরা পরের স্লাইডটাতে একটু অ্যানালজি দেখাবো। হিট ট্রান্সফার, তারপরে তোমার কারেন্ট ফ্লো এবং হচ্ছে মাস ট্রান্সফার, এটা অ্যানালজিটা আমি একটু দেখাই। ওই একটা প্লেন ওয়ালের ক্ষেত্রে আমরা এটা দিয়েছি, এটা আগের স্লাইডে যেটা দেখালাম। এবং 6.2 দেখো, দিস ইজ অ্যানালজি বিটুইন থার্মাল, ইলেকট্রিক্যাল এন্ড মাস ডিফিউশন। এইগুলোর মধ্যে দেখো যে কেমন করে এরকম ইলেকট্রিক্যাল অ্যানালজি আমরা ড্র করি, মানে জিনিসটা বোঝার জন্য, মানে আমাদের মনে রাখার জন্য। ঠিক আছে, এগুলোকে ইচ্ছা করলে এইখান থেকেও তুমি ইকুয়েশনটা লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এভাবে লিখতে পারি। আর মোলার বেসিসে যদি তুমি চিন্তা করো, এই সিমিলার কাইন্ড অফ রিলেশন, মানে শুধুমাত্র মোল ফ্র্যাকশন, আগে এটা মাস ফ্র্যাকশন ছিল, এখানে মোল ফ্র্যাকশন আমরা চিন্তা করি। ঠিক আছে, আর এই যখন মোল আছে তখন আমরা এই যে উপরে একটা টুপি দিই, এটা জাস্ট সিম্পলি মোলটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এক্সপ্রেশনস গুলো কোয়াইট প্যারালাল। হ্যাঁ, আমরা ইউনিভার্সিটি পড়াশোনার শুরুতেই আমরা তোমার ইলেকট্রিক্যাল টেকনোলজি পড়েছি, ইলেকট্রিক্যাল ফ্লো সম্বন্ধে আমরা জেনেছি, তারপরে তোমরা এই কোর্সেই আমরা হিট ফ্লো সম্বন্ধে জানলাম, এবং এখন মাস সম্বন্ধে জানছি। তো এগুলোর প্যাটার্নগুলো মোরাললেস সিমিলার। এই জন্যই আমরা অ্যানালজিটা তোমাদের বলার চেষ্টা করি অল দ্য টাইম। আমি পরের স্লাইডে যাচ্ছি। এটা যদি তোমার ওইটা ছিল প্লেন ওয়ালের ক্ষেত্রে, খেয়াল করো একটা ওয়ালের ক্ষেত্রে, ওয়াল তো সম্বন্ধে আমাদের ফিজিক্যাল ধারণা আছে, তাই না? ওয়াল মানে হচ্ছে যে এটা একটা থিকনেস থাকবে, তারপরে একটা এরিয়া থাকবে, এরিয়াটা কুড বি এনিথিং, তার উইডথ এবং তাই না লেংথ থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে। কিন্তু যখন আমরা সিলিন্ডার এবং স্ফিয়ার নিয়ে চিন্তা করি, সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল লেয়ার যখন হবে, সেখানেও তোমার মাস ট্রান্সফার হতে পারে। যেমন ইন ইন্ডাস্ট্রি তোমার সিলিন্ড্রিক্যাল কন্টেইনারের মধ্যে আমরা অনেক কেমিক্যালস রাখি, অনেক স্টিম রাখা হয়, ফ্লো করে, অনেক কিছুই করতে পারে। স্ফেরিক্যাল শেলের মধ্যেও অনেক কিছু স্টোর করা হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো, এই ম্যাটেরিয়ালগুলো এমন করে চুজ করা হয়, অথবা অনেক ক্ষেত্রে তোমার কিছুটা ভেন্ট থাকে, সেটার মধ্য দিয়ে বেড়ে যেতে পারে। তো সেই জিনিসগুলো তোমার এস্টিমেট করার জন্য কোয়াইট প্যারালাল, কোয়াইট সিমিলার। দেখো, আমরা যখন তোমার হিট কন্ডাকশন পড়েছি, তখন সিলিন্ড্রিক্যাল ক্ষেত্রেও তোমার এখানে লং ছিল, তোমার মনে আছে কিনা? হ্যাঁ, এখানে ছিল টেম্পারেচার। ঠিক আছে, তারপরে তোমার এই যে এইখানেও তোমার স্ফেরিক্যালের ক্ষেত্রেও ঠিক এরকম টার্মিনোলজিগুলো ছিল, এই যে এই টার্মিনোলজিগুলো ছিল, মানে ডিফারেন্সটা যেটা পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তো সেগুলো আমরা ইউজ করতে পারি সিমিলার প্যাটার্নের ইকুয়েশন। আর মোলার বেসিসে ওই এক্সপ্রেশনগুলো অন্যরকম করে লেখা যায়, এটা কনসেন্ট্রেশন আকারে লেখা হয়, এটা মাস কনসেন্ট্রেশন আকারে লেখা হয়। তো এই ধরনের রিলেশনগুলো জাস্ট হাতের কাছে থাকলো আর কি, যখন আমাদের এই ধরনের জিওমেট্রি নিয়ে কাজ করার সুযোগ হবে তখন আমরা এগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাই। এবার আসলো যে এটা ভেরি মাচ মানে প্র্যাকটিক্যাল সিচুয়েশন। হ্যাঁ, যে ওয়াটার ভেপার মাইগ্রেশন ইন বিল্ডিং, এটা কিন্তু একটা বিগ প্রবলেম। আমরা ঢাকা সিটিতে বলো, অথবা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে বলো, বিল্ডিং মেনটেন্যান্সের ক্ষেত্রে বলো, বিশেষ করে বেসমেন্টে দেখবা যে অনেক বাসা আছে বেসমেন্টের ওয়ালগুলো ভিজে যায়। ঠিক আছে, তো ভিজে যায়, কনডেনসেশন হয়, অনেক ড্যাম হয়ে যায়, অনেক ঘটনা ঘটে। তো এগুলো হচ্ছে তোমার হিট ট্রান্সফার, মাস ট্রান্সফারের প্রবলেম। এবং এইটা যদি কোনো কারণে তোমার পারমিয়েবল থাকে, ওয়ালটা যদি খুব বেশি পোরাস থাকে, তোমার ময়েশ্চারটা ইজিলি যখন ট্রান্সমিট করে থ্রু দ্য ওয়াল, তখন এই প্রবলেমগুলো আসলে বেশি তৈরি হয়। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, ময়েশ্চার গ্রেটলি ইনফ্লুয়েন্সেস দ্য পারফরমেন্স অ্যান্ড ডিউরেবিলিটি অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস, and thus the moisture transmission is an important consideration in the construction and maintenance of buildings.
তুমি একটু জাস্ট একটা এক্সাম্পল আমি দিয়েছি যে ধরো একটা ড্রাই ইনসুলেশন যদি থাকে একটা বিল্ডিং এ, তো সেখানে ধরো হিট ট্রান্সফার হচ্ছে বিকজ তোমার বাইরের টেম্পারেচার ভিতরের টেম্পারেচারের মধ্যে পার্থক্য থাকে, তখন হিট ট্রান্সফার হয়। যদি কোনো কারণে তোমার ইনসুলেশনটা ইমপ্রপার হয় এবং সেটা যদি ওয়েট টাইপের থাকে, তাহলে তাহলে তোমার 25% তোমার হিট ট্রান্সফার বেড়ে যায়, বিকজ অফ 5% ময়েশ্চার যদি এখানে থাকে, তার জন্য 25% হিট ট্রান্সফার বেড়ে যাবে। এখন তুমি একটা বিল্ডিং এর ইউজ করছো, তোমার ইনসাইডে তোমার এয়ার কন্ডিশনিং করেছো, তখন তোমার ওয়ালটা যদি এরকম ময়েস্ট থাকে অথবা পোরাস থাকে, বাইরের থেকে ময়েশ্চার যদি চলে আসে, তাহলে তোমার হিট ট্রান্সফারের অ্যামাউন্টটা অনেক বেড়ে যায় এবং তোমার তোমার এয়ার কন্ডিশনিং সিস্টেমের তোমার পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে। বুঝতে পারছো, তোমার পকেট থেকে বেশি পয়সা খরচ হবে। তো এটা আনডিজায়ারেবল। যখন খুব বড় বড় কমার্শিয়াল বিল্ডিং মানুষ হ্যান্ডেল করে, তখন এগুলো ওভার দ্য, এটা 24/7 যেহেতু এগুলো অপারেট করতে হয়, তখন ওভার দ্য ইয়ার ইটস এ হিউজ একটা বিলিং অ্যামাউন্ট মানুষকে বিয়ার করতে হয়। সো কেয়ারফুল, তোমার কনস্ট্রাকশন অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেইনটেনেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলার রিমেডি কি? রিমেডিগুলো আমি একটু জাস্ট সংক্ষেপে একটুখানি বলে নেই যে এইটা হচ্ছে তোমার ময়েশ্চার মাইগ্রেশন ইন দ্য ওয়াল, ফ্লোর অ্যান্ড সিলিংস। এটা হচ্ছে ইজ কন্ট্রোলড বাই ভেপার ব্যারিয়ার লোকজন ইউজ করে থাকে, অথবা ভেপার রিটার্ডার্স ইউজ করে থাকে। হ্যাঁ, তো ব্যারিয়ার এবং রিটার্ডার গুলো কি? ব্যারিয়ার গুলো হচ্ছে ইম্পারমেবল কিছু ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়, যেমন ধরো শীট মেটাল, তারপরে ধরো হেভি মেটাল ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েল, এইসব বিভিন্ন রকম ফয়েল দেয়, প্লাস্টিক, থিক প্লাস্টিক লেয়ার অনেক সময় দিয়ে দেয়। তো দিলে হয় কি, ময়েশ্চারটা বাইরের থেকে আর যেতে পারে না। তো এটা যখনই দেওয়া হয় তখন বিল্ডিং এর তোমার কনস্ট্রাকশন কস্ট অনেক বেড়ে যায়। ঠিক আছে, আমাদের দেশে মানুষ যেহেতু একটু কম পয়সায় করতে চায়, অথবা যারা কনস্ট্রাক্ট করে তারা একটু লাভ বেশি করতে চায়, তো এই জায়গাগুলোতে অ্যাটেনশন খুব কম দেয়। ঠিক আছে, তুমি যদি পৃথিবীর অন্যান্য দেশে যাও, তখন তারা বিল্ডিং গুলো কি নাইসলি কনস্ট্রাক্ট করে এবং তোমার যা প্যারামিটার তুমি যা চাও সেটাই তোমাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, আমি কিছু এক্সাম্পল দেই তোমার ব্যাপার রিটার্ডার সম্বন্ধে, কয়েকটা ম্যাটেরিয়াল সম্বন্ধে এখানে দেওয়া, যে এই জিনিসগুলো যদি দেওয়া হয় তাহলে রিটার্ডার গুলো আসলে মূলত তোমার একটা স্লো ডাউন করে, আর ব্যারিয়ারটা হচ্ছে টোটালি তোমার ময়েশ্চারটাকে বন্ধ করে দেয়। তো এটা একটা মানে ট্রেড বিটুইন তোমার তোমার কস্ট, তোমার অনেক সময় রিটার্ডার গুলো একটু সস্তা হয় আর ব্যারিয়ার গুলো এক্সপেন্সিভ হয়। তো এগুলো যদি দেওয়া হয় তাহলে তোমার ময়েশ্চার সিপেজ ফ্রম আউটসাইড এটা আস্তে আস্তে কমতে থাকে এবং বিল্ডিং পারফরমেন্স অনেক বেটার হয়, লংজিভিটি বেড়ে যায়। ঠিক আছে, তো এই জন্য এগুলো হচ্ছে কাইন্ড অফ মাস ট্রান্সফার। খেয়াল করো, হিডেন মাস ট্রান্সফার। তোমার হিট ট্রান্সফার হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তোমার যদি ময়েশ্চার ওটার মধ্য দিয়ে যায়, তাহলে মাস ট্রান্সফার হচ্ছে এবং তোমার অনেক মানে পারফরমেন্স চেঞ্জ করছে সিগনিফিকেন্টলি। তোমরা আছো আমার সাথে? খুব মানে ফলো করতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, ঠিক আছে। গুড, থ্যাংক ইউ। এটা এখন দেখো যে বিল্ডিং এর যে মাইগ্রেট করছে আর কি ভেপার, হ্যাঁ, ওয়াটার ভেপার, এটা তোমাকে যদি এস্টিমেট করতে বলা হয়, তাহলে তুমি কিভাবে এস্টিমেট করবে? এটার জন্য খুব সুন্দর সুন্দর কিছু টুলস আছে, ছোট ছোট কিছু ইকুয়েশন আছে, যেটা বাই দিস টাইম আমরা জেনে ফেলেছি। এই যে দেখো, ভেপার ওই যে মাস যেটা, সেটাকে তুমি ক্যালকুলেট করবে এই যে পারমিয়েবিলিটি এরিয়া, তারপরে তোমার এই যে পার্শিয়াল প্রেসার ডিফারেন্সিয়াল, আর অ্যাক্রস দ্য লেন্থ। তুমি জিওমেট্রিটা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা একটা সলিড ওয়াল আমরা চিন্তা করছি, তার মধ্যে তোমার সলিড ওয়ালের লেফট পাশের যে ভেপার আছে সেটা পার্শিয়াল প্রেসার যদি PA1 হয়, আর এইটা এক্সিটে যদি PA2 হয়, তার লেন্থ যদি তোমার থিকনেসটা যদি L হয়, তাহলে ভেপারের তোমার পরিমাণটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো। এখানে ইন্টারেস্টিং হলো এই যে পার্শিয়াল প্রেসার অফ ভেপার at state 1, at state 2, এইগুলোকে ক্যালকুলেট করা হয় তোমার এই ইকুয়েশন দিয়ে। এই যে দেখো, এটা যেটা তোমরা সাইক্রোমেট্রিতে পড়ে আসছো, মনে আছে সবার? দু একজন ফিডব্যাক দাও আমাকে।
তুমি যদি ইনসাইডে আউটসাইডে তোমার রিলেটিভ হিউমিডিটি তুমি যদি জানো, আর তার একটা টেম্পারেচার তো আমাদের জানা থাকে, তাহলে ওই টেম্পারেচারের করসপন্ডিং যে স্যাচুরেশন প্রেশার তার সাথে রিলেটিভ হিউমিডিটি যদি গুণ করা হয় তাহলে তোমার ভেপার প্রেশার পাওয়া যায়। তো এগুলো আমরা কিন্তু শিখেছি, মানে রিলেটিভ হিউমিডিটির তোমার ডেফিনেশন অনুযায়ী আমরা শিখেছি আগে সাইক্রোমেট্রিক যখন পড়েছি। কেউ রিকল করতে পারো? গুড। তো এইভাবে এই এক্সপ্রেশনগুলো ইউজ করে আমরা ভেপারের পরিমাণটা বের করে ফেলতে পারি। তো এখানে রিলেটিভ হিউমিডিটি আবার হচ্ছে স্যাচুরেশন প্রেশার, আমি আবার তোমার মনে করানোর জন্য এখানে এই জিনিসগুলো দিয়েছি। আর অনেক ক্ষেত্রে ভেপার স্যাচুরেশন প্রেশারটা আমাদের রিড করতে হয়। স্যাচুরেশন প্রেশারটা রিড করতে গেলে তোমার এই ধরনের টেবিল থাকে, অথবা তোমার হাতে যদি থার্মোডাইনামিক্সের বই থাকে তার মধ্যে স্টিম টেবিল আছে আমাদের, সেই স্টিম টেবিলে তুমি যদি যাও তাহলে তোমার টেম্পারেচারের করসপন্ডিং স্যাচুরেশন প্রেশার তুমি সেখান থেকে রিড করতে পারো। যেমন আমাদের তুমি যদি 20 চিন্তা করো, 20 টেম্পারেচার 20 যদি থাকে তাহলে তোমার স্যাচুরেশন প্রেশার কত থাকে, 30 যদি থাকে তাহলে কত থাকে, 50 যদি থাকে কত থাকে, এগুলো আমরা এইসব টেবিল থেকে ইজিলি রিড করতে পারি। যখন এটা রিড করা হয় এবং তুমি যদি একটা ঘরের বিশেষ করে আউটসাইড আর ইনসাইড তুমি যদি রিলেটিভ হিউমিডিটি জানো তাহলে তুমি ইজিলি ভেপার প্রেশার তুমি বের করতে পারো। ওয়ান্স ভেপার প্রেশার ইজ নন, দেন তোমার পারমিয়েবিলিটি থেকে আর ফিজিক্যাল মানে জিওমেট্রিক থেকে তুমি কি পরিমাণ ময়েশ্চার সেটার মধ্যে দিয়ে যাবে সেটা তুমি বের করে ফেলতে পারো। বুঝতে পারছো? সো এটা কাইন্ড অফ ইজি এক্সারসাইজ ফর ইউ গাইস। তোমাদের অনেক ফান্ডামেন্টাল মানে ইনফরমেশন আরো আছে, অনেক কঠিন প্রবলেম সলভ করার এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে? তো এটা ইজ অল অ্যাবাউট মানে ভেপার মাইগ্রেশন ইন বিল্ডিংস। তো একটু যদি তুমি জানো, তুমি কিন্তু একজন অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমার ওই বিল্ডিং ওই গ্রুপে তুমি কন্ট্রিবিউট করতে পারবে। আমি আবার একটু, হ্যাঁ বলো। স্যার ওয়ালটা যদি স্যার টোটালি সলিড মানে যদি কোনো পোরাস না থাকে স্যার, সেক্ষেত্রে স্যার এটা পাস করে কিভাবে স্যার? না, তুমি তো তখন তো একটা প্র্যাকটিক্যাল সিনারিও, তখন তোমার দেখবা যে মানে করবে না, তখন তো তোমার ওই যে পারমিয়েবিলিটি টার্মিনেবিলিটি আছে না এখানে। জি স্যার। ওই তো পারমিয়েবিলিটি তোমাকে বলে দিবে যে তোমার আসলে কি করতে হবে। জিরো হয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমি আবার একটু সামারি করছি যে এই যে ধরো এটা কাইন্ড অফ অল ইনক্লুসিভ সামারি অফ তোমার হিট অ্যান্ড মাস ট্রান্সফার। হ্যাঁ, কনভেকশন, বিশেষ করে হিট কনভেকশন যদি তুমি চিন্তা করো, মাস কনভেকশন যদি চিন্তা করো, তাহলে হিট কনভেকশনের জন্য তোমার কনভেকশনের অনেক লেকচার হয়ে গেছে না তোমাদের, প্রায় শেষের দিকে না? জি স্যার। ওকে, তো কনভেকশনের ক্ষেত্রে তোমাদের যে প্যারামিটারগুলো নিয়ে কাজ করতে হয় সেগুলো হচ্ছে টেম্পারেচার, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তারপরে থার্মাল বাউন্ডারি লেয়ার, রেনল্ডস নাম্বার, গ্রেশফ নাম্বার, প্র্যান্ডল নাম্বার, স্ট্যান্টন নাম্বার, নাসেল নাম্বার করতে হয় না? নাসেল নাম্বার তোমার ন্যাচারাল ফোর্স কনভেকশন আর ন্যাচারাল কনভেকশন, এইগুলো প্রত্যেকটা জিনিস তোমরা একটু একটু গুলো পড়ে এসছো, তাই না? তুমি মাস কনভেকশনের ক্ষেত্রে ওইটা, হ্যাঁ, এই ঝগড়া করে কে? ঝগড়াটি বন্ধ করতে বলো। তো এনিওয়ে, মাস কনভেকশনের ক্ষেত্রে তুমি দেখো আমরা টেম্পারেচারের পরিবর্তে তোমার মোলার মানে কনসেন্ট্রেশন, তারপরে তোমার মাস কনসেন্ট্রেশন, এই টার্মিনোলজিগুলো ইউজ করে থাকি, তাই না? দোজ আর দ্য ড্রাইভিং পটেনশিয়াল। তারপরে মাস ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তারপরে মাস ট্রান্সফারের তোমার মানে এখানেও বাউন্ডারি লেয়ার থিকনেসও তৈরি হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে। এখানে রেনল্ডস নাম্বার ইউজ করতে হয়, এখানে গ্রাশফ নাম্বার ইউজ করতে হয়, এখানে প্র্যান্ডল নাম্বারটা তোমার বুঝতে পারছো লিকুইডের একটা প্রপার্টি ছিল, তাই না? আর এখানে তোমার এই যে ওইটা হচ্ছে তোমার স্কিড নাম্বার, হ্যাঁ, স্কিড নাম্বার, স্মিথ নাম্বার ইউজ করতে হয়। এটা ওইখানে স্ট্যান্টন নাম্বারের ক্ষেত্রেও তোমার মাস ট্রান্সফার চলে আসে। তারপরে নাসেল নাম্বারের পরিবর্তে এখানে শেরুড নাম্বার ইউজ করা হয়, শেরুড নাম্বার ফর ফোর্স কনভেকশন, শেরুড নাম্বার ফর তোমার ন্যাচারাল কনভেকশন। ন্যাচারাল কনভেকশনটা আমরা কিভাবে বুঝি?
ফোর্স যখন তখন রেনল্ডস নাম্বার কনসিডার করতে হয়, ন্যাচারাল করলে গ্রাশহফ নাম্বার কনসিডার করতে হয়, তাই না? তো এই হোল জিনিসগুলো তোমাদের একদম হাতের কাছে থাকলো, যে দুটো কনভেকশন যদি আমাদের চিন্তা করতে হয় তাহলে দিজ আর দ্য প্যারামিটারস উই নিড টু ডিল উইথ। এখানে আমি সিম্পলি তোমাদেরকে কিছু লিজেন্ডারি পার্সনগুলোর একটু ছবি দিয়েছি, যেমন ধরো ওই যে স্মিথ, এই ভদ্রলোক মানে কে ছিল এর সম্বন্ধে জাস্ট ছবিটা তোমাদের দেওয়া, কোন টাইম ফ্রেমে সে কাজ করেছে। মোরাললেস দে ওয়ার্কড ইন এ সিমিলার উইন্ডো ইন দেয়ার লাইফ টাইম, একই কাছাকাছি সময়ে কাজ করেছে। এগুলো সবই হচ্ছে ইউএস এর সায়েন্টিস্ট, ইউনিভার্সিটি প্রফেসর। তো তারা এগুলা নিয়ে রিসার্চ করেছে এবং অনেক চমৎকার আউটকাম দিয়েছে আমাদের পড়ার জন্য। হ্যাঁ, তো এই জন্য তোমাদের এখানে দিয়েছি আমি। ঠিক আছে, আমি পরের স্লাইডে যাচ্ছি। এটা অ্যানালজিটা জাস্ট বলে শেষ করলাম, এর পরে আর এর চাইতে বেশি আর কিছু বলবো না। এবার একটু অন্য টপিকে আসি, যে সাইমালটেনিয়াস হিডেন মাস ট্রান্সফার। মানে আমাদের ডেইলি লাইফে কিছু এক্সাম্পল আছে যেখান থেকে তোমার হিডেন মাস ট্রান্সফার সাইমালটেনিয়াসলি হয়। তুমি এই ছবিগুলো দেখতে পাচ্ছ, ABCD দিয়ে আমি দিয়েছি, BCD দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, অ্যাবলেশন, এই যে এখানে আছেন একটা অ্যাবলেশন, এই অ্যাবলেশনটা কেউ একজন আমাকে বলবে? কারো কি জানা হয়েছে আগে? এগুলো হচ্ছে সবই তোমার ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার। আর ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার যখন হয় তখন হিডেন মাস ট্রান্সফার হয়। যেখানে ফেজ চেঞ্জ হয় সেখানে হিডেন মাস ট্রান্সফার হয়। অ্যাবলেশনটা হচ্ছে তোমার সলিড থেকে সরাসরি তোমার ভেপারে চলে যায়। বিশেষ করে এই যে স্পেস ভেহিকল গুলো আছে না, রিএন্ট্রির কারণে যে স্পেসে যখন যায় তখন আবার সে তো যখন ফেরত আসে অ্যাটমসফিয়ারে, পৃথিবীতে ফেরত আসে, তখন ওই ভেহিকল গুলোর তোমার নোজে তোমার এক ধরনের ম্যাটেরিয়াল থাকে, অ্যাটমসফিয়ারিক ফ্রিকশনের কারণে প্রচুর হিট জেনারেট করে এবং সেই ম্যাটেরিয়াল গুলো তোমার গলে যায়, গলে ভেপার হয়ে যায়। তো এইগুলোকে অ্যাবলেশন ম্যাটেরিয়াল বলা হয়। আমি এক্স্যাক্টলি তোমার দিতে পাচ্ছি না, এক্সাম্পল দিতে পাচ্ছি না। তো ওই বিভিন্ন রকম ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে সিনথেটিক ম্যাটেরিয়াল, ওরা এই লোকজন আবিষ্কার করেছে, যে প্লাস্টিক ওর গ্লাস হতে পারে, হ্যাঁ এই ধরনের হতে পারে, যেটা অ্যারোডাইনামিক ফ্রিকশনের কারণে হিট জেনারেট করলো এবং সেটা গলে গেল, তখন সেটাকে সে ইনার ভেহিকলটাকে সে প্রোটেক্ট করছে। ঠিক আছে, দিস ইজ অ্যাবলেশন। এখানে কিন্তু স্যার সাবলিমেশনের মতো স্যার, ঊর্ধ্বপাতন এই টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবলিমেশনটা কি? সাবলিমেশন হচ্ছে তোমার সলিড থেকে, সাবলিমেশন কি বলতো, সলিড থেকে তোমার সরাসরি গ্যাস হবে, সরাসরি গ্যাস হয়। হ্যাঁ, এখানেও ঠিক তাই, কিন্তু এটাকে আমি জানি না কি কারণে এটা অ্যাবলেশন বলেছে। এটা তোমার সলিড থেকে মেবি তোমার কি যে ফ্রিকশনের কারণে যেহেতু তোমার হিট জেনারেট করে, এটার কারণেও জিনিসটা হতে পারে নামটা। তো এটা হচ্ছে সলিড থেকে তোমার মানে সরাসরি ভেপার হয়ে যায়, আরেকটা ফেজ আর থাকে না। ঠিক আছে, তো এটা একটা প্রসেস যেখানে হিট এন্ড মাস ট্রান্সফার হয়। তারপরে ধরো এই যে আরেকটা ইভাপোরেশন অফ রেইন ড্রপলেট যখন হচ্ছে, সেখানেও তোমার হিট ট্রান্সফার হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, এখানেও মাস ট্রান্সফার হচ্ছে। তুমি যখন ক্লথ ড্রাই করতে দিচ্ছি আমরা, সেখানেও কিন্তু ক্লথ থেকে তোমার পানিটা সরাসরি অ্যাটমসফিয়ারে চলে যায় এবং ড্রাই হয়ে যায়, সেখানে তুমি বুঝতে পারছো যে মাস ট্রান্সফার হচ্ছে। আরেকটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে হিট পাইপও আমরা একটা কন্টেইনার নেই, সেটার মধ্যে একটা সলিতা থাকে, ঠিক আছে, সেটার মধ্য দিয়ে ক্যাপিলারি অ্যাকশনে তোমার লিকুইড উপরের দিকে যায়, তারপরে আবার কনডেনসেশন হয়। এই বিভিন্ন কারণে দেখো হিট ইনপুট আউটপুট তোমরা জানো। তো এইভাবে তোমার যখন অ্যাপ্লিকেশনগুলো হয় সেগুলো হচ্ছে হিডেন মাস ট্রান্সফার, সাইমালটেনিয়াস হিডেন মাস ট্রান্সফার। এগুলো ডিল করাটা আমাদের খুব দরকার হয়, বুঝতে পারছো? এটা ডিল করা দরকার হয়। তোমাকে যদি বলা হলো যে তুমি যে একটা অ্যাটমসফিয়ারিক সারাউন্ডিং টেম্পারেচার এরকম, তুমি এরকম একটা ভেজা একটা শার্ট তুমি হ্যাঙ্গারে ঝুলে দিলা,
এটা ড্রাই হইতে কতক্ষণ লাগবে, এরকম একটা প্রশ্ন যদি তোমাকে করে, তুমি এটা তোমার নলেজ দিয়ে ইচ্ছা করলে এটা এস্টিমেট করতে পারবে যে দিস মাচ টাইম ইজ নেসেসারি। ওকে, তোমার যদি রাখতে চাও আর কি, সেটা সম্ভব, ঠিক আছে, ক্যালকুলেট করা সম্ভব। তো এই এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো নিয়ে আমি একটা ছোট্ট প্রবলেম তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো তার আগে এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে টুলসগুলো আছে সেই টুলসগুলো একটু তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। সেদিন তোমাদেরকে আমি বলছিলাম যে তুমি যদি কোনো পুকুর ধারে যাও অথবা লেকের কাছে অথবা সাগরের কাছে, হ্যাঁ, সেখানে তোমার তুমি উইন্ডের এক্সপোজার পাবে এবং হচ্ছে লো টেম্পারেচারের এয়ার পাবে। বলছিলাম না, আমরা যখন খুব সামার হয় আমরা কেন তোমার নদীর ধারে যাই? কারণ হচ্ছে যে সেখানকার উইন্ডের টেম্পারেচারটা মানে সারাউন্ডিং টেম্পারেচার চাইতে 1-2 ডিগ্রি কম থাকে, ইভেন পানির টেম্পারেচারও 1-2 ডিগ্রি কম থাকে। এটা কেন থাকে পানির টেম্পারেচার 1-2 ডিগ্রি কম? এগুলো হচ্ছে তোমার অ্যান্সার, যে এনার্জি ব্যালেন্স যদি করা হয়, হ্যাঁ, তোমার লিকুইড আর ভেপার ইন্টারফেসে যদি এনার্জি ব্যালেন্স করা হয়, সেখানে কি কি ফর্মে হিট ট্রান্সফার হয় তুমি দেখো। তোমার লিকুইড দিয়ে তোমার কন্ডাকশন হয়, খেয়াল করো। তারপরে এখান থেকে তোমার কনভেকশন হতে পারে, তারপরে তোমার আবার সান থেকে রেডিয়েশন ইনটেক হতে পারে, অনেক অনেক হিট ট্রান্সফার মেকানিজম এখানে ইনভলভ, ঠিক আছে। তো সেইগুলো হতে পারে, যেমন কনভেকশন হতে পারে, তোমার সারাউন্ডিং এয়ারের টেম্পারেচার যেহেতু বেশি আর ওয়াটারের টেম্পারেচার কম, 1 ডিগ্রি 2 ডিগ্রি কম হলেও কম, সুতরাং এখানে কনভেকশন ইনটেক হবে। আবার এখান থেকে কিছু পরিমাণ ওয়াটার বাইরের দিকে উপরের দিকে চলে যাবে, বিকজ এখানে ভেপার ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, এয়ারের মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, সো হিট ট্রান্সফার এখান থেকে চলে যাবে, ইভাপোরেশন উইল বি দেয়ার। তো এরকম অনেক অনেক ঘটনা ঘটবে এখানে তুমি যদি একটা এনার্জি ব্যালেন্স করো, সেই এনার্জি ব্যালেন্স থেকে তুমি এইভাবে লিখতে পারো যে সেন্সিবল হিট ট্রান্সফার, লেডেন হিট অ্যাবজর্ব, এটার থেকে তুমি ইচ্ছা করলে একটা সংক্ষেপে এরকম করে জিনিস লিখতে পারো, যে এখানে নেট যে হিট ট্রান্সফারটা হলো, তোমার হিট ট্রান্সফারটা যে হলো যে লেক থেকে, সেটা বেসিক্যালি তুমি এখান থেকে কি পরিমাণ ভেপার মাস চলে গেল এবং তার লেটেন হিটটা যদি তুমি বিবেচনায় নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে হাউ মাচ টেম্পারেচার will be reduced in the ocean or ঠিক আছে, লেক এন্ড আদার থিংস। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এটা খুব সিম্পলিফাইড একটা এনার্জি ব্যালেন্স, যে এই পরিমাণ হিটটা সে বেসিক্যালি ওয়াটার বডির থেকে নিবে, যে কারণে ওয়াটার বডির টেম্পারেচারটা তোমার কমে যাবে। তোমার চ্যালেঞ্জ হচ্ছে এই যে ভিএমটা, এই যে ভেপারের মাসটা এটা বের করা। এই ভেপারের মাসটা যদি আমরা কারেক্টলি বের করতে পারি, তাহলে এই কাজটা আমরা করে ফেলতে পারি, ঠিক আছে, যে কি পরিমাণ হিট ট্রান্সফার হবে। ওকে, আমি পরের স্লাইডে যাই। এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের স্লাইডটা হচ্ছে যে তুমি এটা অল ইনক্লুসিভ কাইন্ড অফ এই ভেপার মাসটা বের করার জিনিস। এই যে দেখো, ভেপার মাসটা মাল্টিপল ওয়েতে তুমি বের করতে পারো। এখানে তুমি যদি ডেনসিটি, মাস ফ্র্যাকশন তুমি যদি বের করে ফেলতে পারো, মাস কনসেন্ট্রেশন তুমি যদি বের করতে পারো সারফেসে এবং হচ্ছে সারাউন্ডিং এ, সেটা ডিফারেন্স থেকে তুমি বের করতে পারো। এই হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট তখন জানা থাকতে হবে। এখানে সবগুলো প্যারামিটার জানাটা ইজ রিয়েলি ট্রিকি, সবগুলো জানা যায় না, জানতে গেলে অনেক এক্সপেরিমেন্ট করা লাগে। তারপরে তুমি যদি এটাকে আইডিয়াল গ্যাস হিসেবে ধরো, সেক্ষেত্রেও তোমার অনেক কিছু জানা সম্ভব, কিন্তু তোমার এই যে এগেইন এই মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করার জন্য তোমাকে এক্সপেরিমেন্ট করা লাগবে। তারপরে ধরো যে কোলবার্ন অ্যানালজি, এইটা একটা ইন্টারেস্টিং মানে এইখান থেকে তুমি ইচ্ছা করলে তুমি এটা বের করে ফেলতে পারো। আর এখানেও দেখো যে এই জিনিসগুলো দরকার হয়, এই যে মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট দরকার হয়, এইগুলো দরকার হয়। তো এগুলো অনেক চ্যালেঞ্জিং, এই মাস ট্রান্সফার কোএফিশিয়েন্ট গুলো বের করে কাজ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়।
হুম। এখানেও এই যে এই অ্যানালজিটা তারা ইউজ করেছে, এই অ্যানালজিটা, ঠিক আছে। তো এগুলো কনসিডার করে শেষ পর্যন্ত লোকজন করেছে কি, যে তুমি যদি এরকম করো, তুমি যদি একটা ইফ হিট ট্রান্সফার ফ্রম ওয়াটার বডি, দেখো খেয়াল করে, টু দ্য সারফেস, হ্যাঁ, এটা যদি আমরা নেগলেক্ট করি, এটা রেডিয়েশন হিট ট্রান্সফারটা যদি না থাকে, হ্যাঁ, তাহলে হিট লস বাই ইভাপোরেশন মাস্ট বি ইকুয়াল টু হিট গেইন বাই কনভেকশন। এই যে কনভেকশনের হিট গেইন যেটা আসলো, হ্যাঁ, আমি যদি এখানে যাই, এই যে কনভেকশনের হিট গেইন যেটা হচ্ছে, আর এই দুটো জিনিসকে যদি ইকুয়েট করা যায়, হ্যাঁ, আমরা নেগলেক্ট করছি এটা, এই দুটাকে যদি ইকুয়েট করা যায়, তাহলে তোমার এরকম একটা রিলেশন আমরা লিখতে পারি। এই যে এটা তো আমরা লিখেছি, তাই না? এটা লিখেছি যে কনভেকশন মানে হচ্ছে এটা সমান। তো এটা বলতে এটা লিখতে পারি ইজিলি, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। আর এটা হচ্ছে তোমার ওই যে চিলটন কোলবার্ন অ্যানালজি থেকে আমরা লিখেছি, ঠিক আছে। এই যে এমভির পরিমাণটাই আগের থেকে লিখলাম। তাহলে এই দুই পাশের তোমার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট এন্ড এরিয়া, এই দুটাকে যদি ক্যান্সেল করা হয়, তাহলে দিস ইজ দ্য রিলেশন যেটা ইউজ করে আমরা আসলে সারফেসের টেম্পারেচারটা বের করতে পারি, ঠিক আছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং রিলেশন, যেটা দিয়ে আমরা হয়তো কাজগুলো সামনের দিকে আগায় নিতে পারি। আমার কি জানা দরকার? আমার হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট জানা দরকার, একটা পার্টিকুলার টেম্পারেচারে আমরা সেটা জানি। তারপরে তোমার মোলার মাসগুলো আমাদের জানা আছে। তারপরে তোমার ধরো এই ভেপার প্রেশার অ্যাট দ্য সারফেস, আর ভেপার প্রেশার ইন দ্য সারাউন্ডিং, এটা হলো টোটাল প্রেশার। তারপরে এটা হচ্ছে তোমার লিউস নাম্বার, তারপরে এটা হলো সিপি অফ ড্রাই এয়ার। এগুলো নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি যে সারফেস টেম্পারেচার কতটুকু আসলে কমবে, ঠিক আছে। তো সেটা ডেমনস্ট্রেট করার জন্য আমরা এরকম ছোট্ট একটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো, এটা একটু রিয়েলিস্টিক, কিন্তু খেয়াল করো। এই যে সামার ডে গুলো আছে, এই সামার ডেতে আমরা আমাদের মানে ভালো ফিল করার জন্য অনেকগুলো কাজ করে থাকি। যেমন ধরো তোমার আমরা মাঝে মাঝেই কি করি, মানে মুখ ধুয়ে আসি, তাই না? আমার কথা বুঝতে পারছো? এটা রিয়েল ফাংশন কিন্তু এগুলো। আমরা যখন হট থাকে মাঝে মাঝে মুখ ধুয়ে আসি, মুখ ধুলে ফেসের মধ্যে যদি ওয়াটার স্প্ল্যাশ করা হয়, আমরা একটু বেটার ফিল করি। কেন ফিল করি বলো তো? কেউ একজন শেয়ার করো। তখন স্যার ওই যে ত্বকটা ঠান্ডা হয়ে হিট ট্রান্সফারটা কুইকলি হয়। ত্বকটা ঠান্ডা হলো কেমন করে? ত্বকটা ঠান্ডা হলে যে তুমি ভিজায় নিয়ে আসলে না, ওই ভিজালে ওইখান থেকে সারফেস এরিয়া বেশি পেলো, এবং ওইখান থেকে তোমার ওয়াটারটা ইভাপোরেট করে এয়ারের মধ্যে ঢুকে যায়। যে কারণে ওয়াটার যখন ইভাপোরেট করবে, সে হিটটা কোত্থেকে পাবে? হেডটা তোমার মুখ থেকে নেবে, সারফেস থেকে নেবে, ঠিক আছে। নিয়ে সে ইভাপোরেট করে ওয়াটার এয়ারের মধ্যে ঢুকে যাবে। তো এই কারণে আমরা মাঝে মাঝে মুখ ধুই এবং আমরা বেটার ফিল করি, যে ইভেন 1-2 ডিগ্রি টেম্পারেচারও যদি কমা যায়, তাহলে মানুষ বেটার ফিল করে। তোমাকে আমি একটা এক্সাম্পল দিই। এই আমার নিজেরই এক্সপিরিয়েন্স আছে। ওই তোমার নর্থ আমেরিকাতে বিভিন্ন জায়গাতে টেম্পারেচার তোমার উইন্টারে -25, -30, ইভেন -40 হয়। তো এদের তোমার অনেক ক্ষেত্রে বাস স্টপগুলোতে যে যাত্রী ছাউনি থাকে, এই যাত্রী ছাউনি ওইটা গ্লাসের তৈরি, ঠিক আছে, এটা কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়াল না। তো গ্লাসের তৈরি যাত্রী ছাউনিতে তুমি যদি তোমার ড্রেস আপ করে ওটার ভিতরে যেয়ে দাঁড়াও, তুমি মনে করবা যে তুমি স্বর্গে আসছো, মানে মারাত্মক কমফোর্টেবল একটা জায়গাতে আসলাম। অন দ্য আদার হ্যান্ড, আউটসাইড উইন্ডি এরিয়াতে তুমি যদি 2 মিনিট দাঁড়িয়ে থাকো, দেন ইউ উইল বি মানে রিয়েলি শিভারিং হবে আর কি। কিন্তু তোমার জাস্ট গ্লাস ডোর, খেয়াল করো, গ্লাস ডোর ইনসাইড, মানে গ্লাসের একটা চেম্বার ভিতরে গেলা, সে কি করছে? সে শুধু উইন্ডকে প্রোটেক্ট করছে। তাহলে উইন্ডকে প্রোটেক্ট করার কারণে তোমার দুটো আউটসাইড এবং ইনসাইডের মধ্যে তোমার ধরো 4-5 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স আছে। এই 4-5 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্সের কারণে ইউ আর ফিলিং
মানে হেভেনলি। ব্যাপারটা বুঝছো, এই মানুষের ফিলিংসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি চেঞ্জটা ইম্পর্টেন্ট, যে তুমি 1-2 ডিগ্রি টেম্পারেচার অথবা 5 ডিগ্রি টেম্পারেচার তুমি যদি কমাইতে পারো, দেন ইট উইল ক্রিয়েট হিউজ ডিফারেন্স। ওকে, এই কাজটাই এখানে এই প্রবলেমে করা হয়েছে। সেটা হচ্ছে যে ডিউরিং এ হট সামার ডে এ ক্যান্ড drink is to be cooled by wrapping it in a cloth that is kept wet continually and blowing air to it by a fan as shown in the figure. If the environmental condition is 1 atmospheric pressure, 30 degrees C, 40% relative humidity, determine the temperature of the drink when steady state condition is reached. এই প্রবলেমটা তোমাকে করতে বলা হলো, এবং এটা কিন্তু খুব রিয়ালিস্টিক। মানে এখন তো ধরো প্রচুর এয়ার কন্ডিশনিং স্পেস আছে, কত কমফোর্টেবল আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই যে এইসব সামারে মানুষ করতো কি, একটা ভিজা ন্যাকড়ার ভিতরে তোমার এইসব ড্রিঙ্ক এগুলো রাখতো, রেখে তারপরে ফ্যানের নিচে যদি দেওয়া হয় তাহলে ওইটার টেম্পারেচারটা কমে যায়। তোমার প্রশ্নটা হচ্ছে এই টেম্পারেচারটা কতটুকু কমবে এটা তুমি ক্যালকুলেট করো, তাহলে এনে কি হবে বলো তো, হিডেন মাস ট্রান্সফার হবে না? জি স্যার। এটা কিভাবে হবে? এই যে ভেজা ক্লথ যেটা, সেখান থেকে তোমার ময়েশ্চারটা এয়ারের মধ্যে চলে যাবে, তাহলে সেই ময়েশ্চারটা এয়ারে যেতে গেলে সেই এনার্জি পাবে কোত্থেকে? এনার্জি পাবে হচ্ছে ক্লথ থেকে, হিটটা নিবে। ক্লথটা আবার কোত্থেকে হিট নিবে? ক্লথটা হিট নিবে তোমার ড্রিঙ্কস থেকে, ঠিক আছে? তো এই ড্রিঙ্কসের থেকে হিট নিয়ে তুমি তোমার এটা এই ফাংশনটা করবে। তুমি এমনিতেই ড্রিঙ্কসের টেম্পারেচার ধরো আসলে কত এখানে দেওয়া নাই, কিন্তু সারাউন্ডিং টেম্পারেচার হলো 30, তার রিলেটিভ হিউমিডিটি 40%, তার মানে অনেক লো হিউমিডিটি, ড্রাই সিচুয়েশন। তো এটাকে কুল করার জন্য তোমাকে ব্যবস্থা করা লাগবে, আর যেহেতু কুল করার ব্যবস্থা করতে হবে, তাহলে কিভাবে আমরা করতে পারি, আগাইতে পারি, সেটা একটু দেখি। একটু পরের স্লাইডে যাই। এই প্রবলেম নিয়ে একটুখানি জাস্ট কথা বলা হয়েছে। এখানে কিছু অ্যাসাম্পশন আমরা করে নিচ্ছি, যেমন ধরো এখানে লো মাস ফ্লাক্স কন্ডিশন এক্সিস্ট করছে, যে কারণে আমরা চিলটন আর কোলবার্ন অ্যানালজি বিটুইন হিট এন্ড মাস ট্রান্সফার এটা অ্যাপ্লাই করতে পারছি। আমরা ধরে নিচ্ছি যেহেতু মানে মেজরিটি তোমার অ্যামাউন্ট এয়ার আসলে ফ্লো করছে, এখানে ময়েশ্চারের মাস ফ্লাক্সটা কিন্তু আসলে খুবই কম, তাই না? মানে অ্যাটমসফিয়ারিক এয়ারে ময়েশ্চার কত পার্সেন্ট থাকে বলো তো? মানে 79% নাইট্রোজেন থাকে, তাই না? 20 প্লাস থাকে হচ্ছে তোমার অক্সিজেন, তারপরে কি থাকে অ্যাটমসফিয়ারে, কি থাকে বলো তো? কম্পোজিশন গুলো মনে নাই? আমাকে একটু হেল্প করো, কেউ বলতে পারছো না? কার্বন ডাই অক্সাইড থাকে, ভেপর থাকে। ওই ভেপারটার পরিমাণ অনেক কম থাকে না? জি স্যার। মানে এই জন্য এটাকে আমরা লো মাস ফ্লাক্স কন্ডিশন বলছি, বিকজ উই আর ইন্টারেস্টেড ইন ভেপার মানে অ্যামাউন্ট, এই জন্য এটা লো মাস ফ্লাক্স কন্ডিশন। এবং ওই চিলটন এবং কোলবার্নের অ্যানালজিটা এটা আসলে তোমার লো মাস ফ্লাক্সের জন্য অ্যাপ্লিকেবল, এই কথাটা। 1.40 আর কি। হ্যাঁ, যেখানে 20% থাকছে অক্সিজেন, 79% তোমার নাইট্রোজেন, সেখানে 1% ইজ ভেরি ভেরি লো, তাই না? তো সেই হিসাবে আমরা এটাকে লো হিট ফ্লাক্স কন্ডিশনে গিয়ে আমি চিলটন কোলবার্নের অ্যানালজিটা ইউজ করব। তারপরে হচ্ছে তোমার বোথ এয়ার এন্ড ওয়াটার ভেপার স্পেসিফাইড কন্ডিশনস আর আইডিয়াল গ্যাস, এটা আমরা বলে নিচ্ছি যদি দরকার হয়। আর এখানে রেডিয়েশন ইফেক্টটা আমরা কনসিডারেশনে নিচ্ছি না। তো এইগুলো যদি না নেওয়া হয়, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি, যেটা একটু আগে আমরা দেখালাম তোমাদেরকে। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন থাকবে। তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে এখানে দেখো যে প্রপার্টি গুলো আমাদের বের করতে হবে। এখানে টি ইনফিনিটি কত? টি ইনফিনিটিটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর টি এসটা আমাদের বের করতে হবে, টি এসটা বের করতে হবে। তারপরে আমাদেরকে তোমার
এই আরো অন্যান্য প্রপার্টি গুলো, যেমন ধরো এটা হচ্ছে পার্শিয়াল ভেপার অফ, এই যে এইখানে সারফেসের সাথে লাগানো যে সিচুয়েশনটা আছে সেটার পার্শিয়াল ভেপার প্রেসার কত, তারপরে সারাউন্ডিং এর পার্শিয়াল ভেপার প্রেসার কত, টোটাল প্রেসার কত। টোটাল প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে। এটা হচ্ছে ভেপারের মোলার মাস, এটা হচ্ছে তোমার এয়ারের মোলার মাস, এটা হচ্ছে হিট ট্রান্সফার লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, এটা হচ্ছে তোমার এয়ারের সিপি, তারপরে এটা হচ্ছে লিউস নাম্বার। তো এইগুলো আমাদেরকে বের করতে হবে, করলে এটার মধ্যে প্লাগ ইন করলে টিএসটা চলে আসবে। এখন টিএসটা আমাদের যেহেতু জানা নাই, তাহলে তোমার ড্রাই এয়ারের যে অথবা ভেপারের যে প্রপার্টিটা সেটা আমরা কোন টেম্পারেচারে বের করব, সেই কথাগুলো একটুখানি এখানে আমাদের একটু চিন্তা করা লাগবে। তো ড্রাই এয়ারের প্রপার্টিগুলো, তোমার ড্রাই এয়ারের প্রপার্টি এখানে যাই, তোমার ড্রাই এয়ারের প্রপার্টিটা, এয়ারটা আসলে বেসিক্যালি তোমার 30 ডিগ্রিতে, তাই না? আর এটাকে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঠান্ডা করব, তাই না? তো ঠান্ডা মানে হচ্ছে যে এটা আসলে তো আমি তো অবশ্যই 30 ডিগ্রিতে এটা নিয়ে রাখিনি, আমি রাখছি আরো কম টেম্পারেচারে। ধরে নিচ্ছি যে সারফেস টেম্পারেচারটা ওইটা হলো 20 ডিগ্রি, তাহলে এই দুটোর থেকে 25 ডিগ্রি টেম্পারেচার তুমি ফিল্ম টেম্পারেচার যদি করো, সেই টেম্পারেচারে তুমি এয়ারের প্রপার্টিগুলো বের করে ফেলো, এয়ার এবং তোমার ময়েশ্চারের যে প্রপার্টিগুলো আছে সেটা। ঠিক আছে, তাহলে সেই প্রপার্টিগুলো কি হবে, সেই প্রপার্টিগুলো আমি একটু এখানে লিখে রাখি, প্রপার্টিজ। তাহলে অ্যাট 25 ডিগ্রি সি আমরা এইচএফজিটা বের করে ফেলি, এটা হলো 2454 কিলো। কয়টা বাজে বলো তো? স্যার 48। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ ভেপার এট দ্য সারফেস। এটাও তুমি রিড করতে পারো ইজিলি 25 ডিগ্রি করসপন্ডিং এ, এই জিনিসটা রিড করতে পারো ওই টেবিল থেকে 3-4, এটা অ্যাভেলেবল, এটা হলো কিলো প্যাসকেল। ঠিক আছে, তারপরে তোমার ড্রাই এয়ারের প্রপার্টি, এটা হলো ভেপার, এটা হলো ওয়াটার ভেপার, তাই না? তারপরে ড্রাই এয়ারের ক্ষেত্রে তুমি সিপি বের করে ফেলতে পারো 1.007 কিলো জুল পার কেজি কে, এবং এটার তোমার আলফাও আমাদের দরকার হবে। আলফা হচ্ছে থার্মাল ডিফিউজিভিটি, এটা হচ্ছে 2.141 টাইমস 10⁻⁻5 মিটার স্কয়ার পার সেকেন্ড। তারপরে তোমার এখানে মোলার মাস, এটা হচ্ছে 18 কেজি পার কিলোমোল, আর এয়ারেরটা হচ্ছে 29 কেজি পার কিলোমোল। এটা মিক্সচারের কেমন করে বের করতে হয় নিশ্চয়ই তোমরা জানো, তাই না? তারপরে তোমার ডিএবি, ওয়াটার আর এয়ার, এই দুটোর মধ্যে ডিফিউশন কোএফিশিয়েন্ট, এটা আমাদের দরকার হবে 2.5 × 10⁻⁻5 মিটার স্কয়ার পার সেকেন্ড। তো এই ভ্যালুগুলো যখন থাকবে এবং তোমার হাতে এই ইকুয়েশনটা আছে, 1 নাম্বার ইকুয়েশন, এখানে থাকলে এখানে আরেকটা জিনিস তোমাকে বের করে ফেলতে হবে, সেটা হচ্ছে লিউস নাম্বার। লিউস নাম্বার ইজ বেসিক্যালি এটা এরকম, এটা খুব সিম্পল জিনিস, এটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারো 856। এইগুলো তুমি যদি প্লাগ ইন করো তাহলে তুমি টেম্পারেচার, এখানে আরেকটা জিনিস তোমার অবশ্য দরকার, সেটা হচ্ছে ভেপার প্রেসার, ওই PSAT at 30 ডিগ্রি সিতে, মানে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে স্যাচুরেশন প্রেসারটা হচ্ছে তোমার 4.25 কিলো প্যাসকেল। তাহলে তোমার এই ভেপার প্রেসার অ্যাট সারাউন্ডিং কন্ডিশনে এটা তুমি 5 টাইমস
পি স্যাট দিয়ে করতে পারো। ফাই হচ্ছে 0.4 মানে 40%, তার মানে এটা 1.70 কিলো প্যাসকেল, এই জিনিসটা তুমি ক্যালকুলেট করে রাখতে পারো। এখন এই ভ্যালুগুলো আমাদের যদি বসাই দাও তুমি দেখবা যে 9.4 ডিগ্রি সি হবে। তাহলে তোমার এই কন্টেইনার যেটা ছিল সেটা তুমি 19.4 ডিগ্রি সি পর্যন্ত কুল করতে পারবে তুমি যদি একটা ভেজা একটা কাপড় দিয়ে সেটা মোড়ায় রাখো এবং ফ্যানটা চালাও আন্ডার দ্যাট কন্ডিশন। ঠিক আছে, এখন শুরুতে আমরা ধরেছিলাম যে 20 ডিগ্রি সি টিএস হবে, তাই না? করে আমি 19টা পেলাম, তাহলে 20 ডিগ্রি সিতে করে 19 পেলাম। এখন 19.4 ধরে আবার ক্যালকুলেশনটা করলে আরেকটু কারেকশন করতে পারবা, কিন্তু সেই জিনিসটা আসলে দরকার নাই। যে কোনো প্রপার্টি 1 ডিগ্রি ভেরিয়েশনটা খুবই নেগলিজেবল ভেরিয়েশন। ঠিক আছে, সো এইভাবে তুমি তোমার ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। বুঝতে পারছো? আমার ধারণা তোমরা এটা মানে বুঝেছো, ভেরি সিম্পল, তোমরা অনেক স্মার্টার, ইউ আন্ডারস্ট্যান্ড মাচ বেটার। কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি এর পরের স্লাইডটাতে তোমাকে একটা হোমওয়ার্ক দিব। এটা হচ্ছে একটা খুবই ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম। এখানে তোমার হট ওয়াটার বাথ ইউজ করতে হয় ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে। তো সেটার জন্য তোমার হট ওয়াটারটা তৈরি করার জন্য তোমার ইলেকট্রিসিটি খরচ করে সেই হট ওয়াটার বাথটা ইউজ করতে হয়। এখন এই যে ইলেকট্রিসিটি খরচ করবা, হিট যেটা সাপ্লাই করবা, কি পরিমাণ হিট সাপ্লাই করতে হবে, হ্যাঁ, এই হট ওয়াটার বাথটা 50 ডিগ্রিতে মেনটেন করার জন্য, সেটা তোমাকে ডিজাইন করতে হবে। তার জন্য তোমার ওই ইভাপোরেশন ক্যালকুলেট করা লাগবে, রেডিয়েশন এবং কনভেকশন, এই সব কিছু ক্যালকুলেট করা লাগবে। এবং এখানে আমাদের হিট ট্রান্সফার, মাস ট্রান্সফারের যে নলেজগুলো হয়েছে সেটা সবকিছুরই অ্যাপ্লিকেশন এখানে আছে। এবং এই প্রবলেমটা তোমাকে আমি বলে নেই, এই প্রবলেমটা হচ্ছে তোমার স্যানজেলের 14.14 এই এক্সাম্পলে করা আছে অঙ্কটা। আমি যেটা চাই যে ইউ জাস্ট গো থ্রু দ্য প্রবলেম অ্যান্ড ফুলি আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড রিপ্রোডিউস অন ইউর ওন রাইটিং, অ্যান্ড রাইট করে এইটা আমাকে সাপ্লাই করবে। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিবডি, যাদের মানে এটা কোনো টাইপিং হবে না, হাতে লিখে হাতে অঙ্কটা করে তারপরে দিতে হবে। মানে আমি যেটা চাই যে মানে ইচ অ্যান্ড অল অফ ইউ শুড গো থ্রু দ্য প্রসেস এবং কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। এবং এটা খুব চমৎকার একটা এক্সারসাইজ হবে ইন ইউর লাইফ। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। হাই, তো আরেকটা জিনিস এখানে ছোট্ট করে বলি, এইটা যেরকম প্রবলেম, সিমিলার প্রবলেম হচ্ছে তোমার যে বাংলাদেশে এখন ভেরি মাচ কমন, মানুষের অনেক টাকা হয়েছে, অনেকেই বাড়িতে অথবা হোটেলে তোমার সুইমিং পুল দেয়। হ্যাঁ, সুইমিং পুলের একটা টেম্পারেচার মেনটেন করে, ধরো 40 ডিগ্রি অর সামথিং। তো সেইটা মেনটেন করার জন্য তোমার একটা চমৎকার হিট সোর্স লাগে। তো সেইখানে সুইমিং পুলটার যেহেতু তোমার উপরটা ওপেন, সেখানে কন্টিনিউয়াসলি তোমার ইভাপোরেশন হয়। ইভাপোরেশন হলে প্রচুর হিট লস হয়। তুমি দেখবা এই রেডিয়েশন, কনভেকশন এন্ড ইভাপোরেশন, এই দুটার কম্পোনেন্ট কিন্তু টোটালি ডিফারেন্ট। এই ইভাপোরেশনের লসটা অনেক হাই, অ্যান্ড ইভাপোরেশনটা তুমি যদি প্রপারলি এস্টিমেট না করতে পারো তাহলে তোমার হিটার ডিজাইনটা টোটালি রং হবে। তো এই জন্য কেয়ারফুলি এই ধরনের প্রবলেমগুলো ডিজাইন করতে হয়, এবং ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, মানে তোমাদের মতো ইঞ্জিনিয়ারদের রেসপন্সিবিলিটি। তাহলে এরকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যেটা আমি বললাম, তোমার কমার্শিয়ালি তোমার ওই রকম মানে অ্যাপ্লিকেশন আছে যেখানে তোমার চমৎকার হিট ট্রান্সফার সিস্টেম ডিজাইন করতে হয়। ঠিক আছে, এরকম অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে দেশের বাইরে আরো বেশি, যেখানে লো টেম্পারেচারে মানুষ চলে, বিশেষ করে নর্দার্ন রিজনে। তাদের অনেক কিছু চিন্তা করতে হয় তাদের লাইফটাকে কমফোর্টেবল করার জন্য অথবা সাস্টেইনেবল করার জন্য। ঠিক আছে, উইথ দিস থিংস আই ওয়ান্ট টু স্টপ। কারো কোনো একটা দুইটা কমেন্ট থাকলে, কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল, ছোট কোশ্চেন। বলো।
স্যার রুম টেম্পারেচারের কোনো ওয়াটার যখন লেটেন্ট হিট নিয়ে ইভাপোরেট করে তখন স্যার ওই যে ভ্যাপারটা প্রডিউস হয় ওর তাপমাত্রা কি স্যার 100 থাকে? না, ইভাপোরেশনে কখনোই 100 থাকে না। এটার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার হচ্ছে সারাউন্ডিং টেম্পারেচারের সমান। জি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছো? এটা তুমি দেখবা যে কেন আসলে ভেপারটা যাচ্ছে, কারণ হলো তোমার এটা হচ্ছে তোমার ওই ডেনসিটি ডিফারেন্সের কারণে, এয়ারের মধ্যে যেহেতু কনসেন্ট্রেশন ডিফারেন্সের কারণে এয়ারের মধ্যে যেহেতু ভেপার যতটুকু থাকার কথা সেটার চাইতে কম আছে, তাই না? তো ওয়াটারের মধ্যে বেশি আছে, ওর সবসময় চেষ্টা থাকবে যে আমি ওইদিকে চলে যাব। তার জন্য তার এনার্জি, তার সারাউন্ডিং যা যেখান থেকে আছে সেটা নিয়ে সে চলে যাবে। জি, থ্যাংক ইউ স্যার। Okay, no problem. Anybody else? এই সিআর কোন এক সিআর কথা বলো একটু। জি স্যার। তোমার কোন সেকশনের সিআর তুমি? স্যার এ সেকশনের। এ সেকশনের সিআর বলো। আমি তোমার সাথে একটা টার্ম থাকলাম, এতগুলো লেকচার দিলাম, তোমাদের কোনো বক্তব্য নাই? স্যার ডেফিনেটলি আছে স্যার। হ্যাঁ, সেটা দু একটা বলো, তাহলে তো আমি এনকারেজ ফিল করি। তো মানে ইজ ইট এনজয়েবল দ্য কোর্স অ্যাজ এ হোল, অর তোমাদের খুব বেশি লোড লেগেছে? স্যার আসলে আপনার সাথে তো আমরা দুইটা কোর্স করছি স্যার, মানে হিট, মানে একটা হচ্ছে আপনার থার্মোডাইনামিক্স আর হিট স্যার। ওকে, তো অফলাইনে স্যার আরেকটা অনলাইনে আর কি স্যার, দুইটার এক্সপেরিয়েন্স স্যার দুই রকম ছিল আর কি। বাট আপনি কিন্তু স্যার ক্লাসে মানে যখন অফলাইন ক্লাস ছিল তখনও কিন্তু পাওয়ার পয়েন্ট বেস স্লাইডও পড়াইতেন আর কি। সো আই গেস এরকম কোনো ডিফিকাল্টি ফেস করি নাই যে অফলাইন থেকে অনলাইনে শিফট করলে। মানে একই রকম লেগেছে? জি স্যার, মোটামুটি অনেকটা একই রকম, জাস্ট আমাদের এন্ড থেকে হয়তো অনেকের সমস্যা, মানে কিছু সমস্যা ফেস করতে হয়েছে আর কি, নেটওয়ার্ক ইস্যু। ওইগুলা তো স্যার আসলে আপনাদের কিছু করার নাই। এখন এছাড়া স্যার মানে মোটামুটি একই রকমই ছিল স্যার। ওকে, দ্যাটস গুড। তবে ইন পার্সনের মানে স্যাটিসফ্যাকশন ইজ টোটালি ডিফারেন্ট, বিশেষ করে ফ্রম মাই সাইড। আমি যখন তোমাদের মানে চেহারা দেখতে পারি তখন আমার কাজ করার, কথা বলার আগ্রহ অনেক বেড়ে যায়। বুঝতে পারছো? যে কারণে মাঝে মাঝে তোমাদেরকে আমি জি, স্যার। প্রশ্ন করি। এই ফিডব্যাকটা দরকার, মানে ইন্টারেক্টিভ লেকচার ছাড়া আসলে মানে ইন্টারেস্টিং লাগে না। তো ওই অতৃপ্তিটা আমার মধ্যে ছিল, বাট কিছু করার নেই, প্যান্ডেমিক, তাই না? উই হ্যাভ টু লিভ উইথ অল দিস থিংস। তো এনিওয়ে, ভালো থাকো। ঈদের পরে তোমরা নিজেরা আমাকে, সিআররা বিশেষ করে আমাকে একটু টেক্সট করবা। তোমরা যদি মনে করো যে একটা সামারি ক্লাস দরকার আছে, আই ক্যান অর্গানাইজ, অথবা তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা তোমরা নিজেরা তৈরি করে আমার সাথে ডিসকাস করতে পারো। জি স্যার। ঠিক আছে? তুমি আমাকে একটু আগে জানাবে যে স্যার ক্লাসটা, মানে আজকের এই একই টাইমে থাকবে, তাহলে আগে জানাবে যে স্যার ক্লাসটা অন আছে। জি স্যার। ওকে স্যার। ওকে, ভালো থেকো, সেফ থেকো। খোদা হাফেজ। জি স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক।